জন্যই তো আমি আজকের দিনে মেয়েরা সাজুগুজু করে বাবা বাড়ি যায়, আর আমি রান্না বান্না করে এখন বলো ভাইকে পেয়েছি, তারপরে তো ভাই বউকে পেয়েছি, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। আজকে তো জামাই ষষ্ঠী, তাই প্রতিটি জামাই আজকের দিনে শ্বশুরবাড়িতে যাবে শাশুড়ি হাতে ফোঁটা নিতে। মেয়েরাও তবে আজকে সাজুগুজু করে তার বাবার বাড়িতে যাবে, তবে এবছর আমি আর বাবার বাড়ি যেতে পারছি না। কেন সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো, তো ভিডিওটার সাথে জুড়ে থাকো। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমাদের বাড়িতে কে কে আছে, আমার ছোট ননদ, বড় ননদ আর আমার মা, তিনজনা কালকে এসেছে। আসলে কালকে আমাদের শীতলা পুজো ছিল, ওই জন্য দিদিদেরকে মাকে ডেকেছিলাম। তো সবার জন্য এখন চা বানিয়ে নিয়েছি। আসলে রাজবাবু চা খেতে চাইলো, তাই সবার জন্য চাটা বানিয়ে নিলাম। এত গরম কিন্তু আমাদের বাড়িতে চা কফিটা হয়েই থাকে সকাল সন্ধ্যা। তো একদিকে সুজি, একদিকে আলু ভাজা, এগুলো রেডি করে নিয়েছি। বাচ্চারা একটু মুড়ি খাচ্ছে। তো নিচে এসে দেখছি যে মা যে ব্যাগ থেকে আমগুলো বের করে একটু হাওয়া লাগাতে দিচ্ছে। আসলে কালকে বর্দি ভাই না আমগুলো নিয়ে এসেছিল। কালকে যেহেতু আমাদের শীতলা পুজো ছিল, তাই কাজে কাজে না আর খেয়ালই ছিল না যে ব্যাগ থেকে আমগুলো বের করে রাখবো। তবে এ থেকে কিছুটা আম ছোট ননদকে দেওয়া হয়েছে। ছোট ননদ না একটু আগে বাড়ি চলে গেল, মানে চাটা খেয়ে। আসলে দিদি ভাইয়েরও জামাই আসবে, আজকে তো জামাই ষষ্ঠী, তাই বেশি যেতে যেতেই করলাম না। আর বড় ননদের যেহেতু জামাই দেশে নেই, তাই দিদি ভাইকে রেখে দিয়েছি। এখন বর্দি ভাই আর মা দুইজনা মিলে সবজি টবজি কেটে মাছ টাছ ধুয়ে আমাকে রেডি করে দিয়েছে। তো এখন সমস্ত রান্না বান্না আমি কমপ্লিট করব। তবে মাংসটা ভাবছি বড় চুলে আমি রাজকে বলবো রেডি করে দিতে, কারণ একা হাতে যদি পুরোটা করি অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য ওটাই আমি চিন্তা ভাবনা করছি। এই যে দেখো বড় গ্যাসটা আমি জ্বেলে দিলাম, আর এখানে মাছটাও ভাজা হচ্ছে, মাংসটাও এতেই বানিয়ে নেবো। তো এখন ওপরে এসে দেখছি যে পিকু আর সানা খুব সুন্দর করে একদম আমার রুমটাকে গুছিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা রুমে সুন্দর করে গুছিয়েছে। আসলে কি বলতো, আজকে সকালে আমি এতটাই ব্যস্ত ছিলাম, প্রতিটা রুমে গিয়ে যে একদম বেড কভারগুলো টান টান করে সুন্দর করে লাগাবো সেই সময়টা আমার হাতে ছিল না। তাই ওরাই এগুলো করেছে। আর বাবা একটু আগে আসলো, বাবা এই ধুতিটা নিয়ে এসেছে আর একটা গেঞ্জি। আমার বাবার বাড়িতে নিয়ম নতুন মালা ঘুনসি আর একটা ধুতি আর গেঞ্জি পরিয়ে জামাইকে ফোঁটা দিতে হয়। তো বড় ননদ দেখো নিচে ওই যে সবজি টবজি কেটে আমাকে সব কিছু রেডি করে দিয়ে স্নান দান করে ওপরে এসে বাদাম ছাড়াচ্ছে আমার ছেলে আর বর্দি দুজনা মিলে। আর সানা এখানে যে ফল টলগুলো সব রেডি করছে। সানা একা করছে না, পিকু আছে সাথে। আর মাংসটাও প্রায় রেডি হয়ে গেল, মাটনটা। তো রাজবাবুকে বললাম যে একটু মাটনটা বানিয়ে দাও। আমি ভাবছিলাম আজকে কিছু বলবো না, আমি পুরোটা বানাবো, তো লেট হচ্ছিল বলে রাজ মাটনটা বানিয়ে দিয়েছে। আর পুরো রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না করেছি দেখাই। কুঁদরি ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, পটল ভাজা আর রুই মাছ ভাজা হয়েছে আর কি চাকা। যেহেতু বাটা মাছটা পাওয়া যাচ্ছিল না আজকে, রাজ বললো বাজারে, ওই জন্য আর কি রুই মাছই নিয়ে এসেছে। আর মাছের মুড়ো একটা পিকু নিয়ে আসতে বলেছিল, কিন্তু মুড়োটা না ভালো ওই মাছ যিনি কেটেছেন কাটতে পারে না। তারপর চাটনি হয়েছে, লাউ শাকের তরকারি, মাটন আর মুগের ডাল হয়েছে, মাছের তেল ঝাল, তার সাথে তো মিষ্টি আছে আর দইও আছে, সেগুলো ওপরে আছে। চলো ওপরে যাই। তো ওপরে এসে দেখছি এই যে সানা আর পিকু দুজনে মিলে এখন লুচিটা ফ্রাই করছে। তো ওপরের কিচেনে এগুলো বানছে। আমাদের যেহেতু ওপরের কিচেনে এখনও ননভেজ বানানো হয় না, তো এখানে যে কোনো আর কি নিরামিষ খাবার বানলে সেগুলো এখানে বানানো হয়। আর যখন এমনি আদা রসুন কিংবা মাছ মাংস এগুলো হয় তখন নিচের কিচেনে হয়। তো এগুলো যেহেতু নিরামিষ, তাই এগুলো ওপরেই ওরা রেডি করে নিচ্ছে। আমি তো আলুটা ভেজে গেছিলাম আর সুজিটাও বানিয়ে রেখে গেছিলাম, ওরা এখন লুচিটা ফ্রাই করছে। তবে আজকে ধরুন সবাই মিলে আমরা কাজ করছি। আর এই যে এখন আমি এই শাড়িটা পরে নেবো। কেন বলো তো, রাজবাবু যেহেতু ধুতিটা পরছে, আমি ভাবলাম যে আমি একটা শাড়ি পরি। এই শাড়িটা বার্থডেতে আমার দিদি দিয়েছিল, নতুনই আছে। তো আমি নিচে তারপর শাড়িটা পরে আসলাম, এসে দেখছি যে পিকু এখানে প্লেটটা রেডি করছে মেশোর জন্য। সত্যি আজকে যে আমাদের মানে জামাই ষষ্ঠীর দিনটা আমার মা ফোঁটাই দেবে। মা সকালে সবজি টবজি দিদি ভাইয়ের সাথে মিলেমিশে কেটে দিয়েছে, কিন্তু এই যে রান্নাবান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম। তারপরে প্লেট টেলেট সব কিছু রেডি করে দিয়েছে পিকু আর সানা দুজনা মিলে। তো এখন দেখো মা যেই শাড়িটা পরেছি, এই শাড়িটা রাজবাবু নিয়ে এসেছে আজকে মায়ের জন্য। আমার কালারটা অনেক পছন্দ হয়েছে। তো এখন চন্দন আর মালা ঘুনছি সব কিছু নিয়ে মা এই যে তুলসী তলায় আসলো। আগে ঠাকুরের কাছে আর কি এই তুলসী তলায় আগে ফোঁটাটা দেবে, ঠাকুরকে জানাবে যা যা করতে হয়, সেটা মাই জানে, আমি এখনও জানি না। যখন আমার জামাই হবে তখন আমি মায়ের কাছ থেকে শিখে নেবো। তো এই যে এখন তুলসী তলায় আর কি লাগাচ্ছে, যেমন ভাইফোঁটার সময় আগে ঠাকুরের কাছে আমরা আরতি করি, সেরকমই সেম জিনিসটা। তো প্রদীপটা আসলে নিভে যাবে বলে ওই জন্য আর কি রুমের ভেতর প্রদীপটা জেলে রেখে এসেছে মা, ওই জন্য বাইরে নিয়ে আসে না, হাওয়াতে নিভে যাবে বলে। তো এখানে দেওয়ার পর তারপর আর কি রাজবাবুকে ফোঁটা দেবে।
তো কেন আজকে আমি বাবার বাড়ি যাই না সেটা সবটাই তোমাদেরকে বলবো, অনেকগুলোই কারণ আছে। তো ওপরে ঘরে এসে দেখছি রাজবাবু এই যে ধুতিটা পরছে, আমাকে বলছিল যে আমি একটা মানে কুর্তা পরে নিই পাপেন। তো আমি বললাম যে না মা এটা পরতে বলেছে, এটা পরো। আসলে কি বলো তো, আমার মা না খুব রেগে যাবে এটা যদি না পরে। মানে মায়ের সবসময় পছন্দ কি যে একটু যেটা আমাদের নিয়ম সেটাই মেনে চলো, তোমাদের বেশি আধুনিকতা আমাদের এখানে দেখাতে আসো না, এরকম টাইপের মা বলে। যেটা আমাদের নিয়ম সেটাই নিয়ম। তো মা দেখো এখন রেডি হয়ে একদম এই যে প্লেট টেলেট পিকুসানা সব রেডি করে দিয়েছে, বসে আছে। জামাই ধুতি পরতে পারছে না, কারণ রাজ না ধুতি একদম পরতে পারে না। তো যা হোক করে ধুতিটা পরছিল, আমরা সবাই মিলে আর কি হাসছিলাম, রাগাচ্ছিলাম। তো সব কিছুই সানাপিকু রেডি করেছে আজকে, তো সবাই মিলেই করেছি আজকের মানে জামাই ষষ্ঠীর আর কি জোগাড়টা। তো ভীষণ আনন্দ পাচ্ছি। তো তোমাদেরকে এখন বলবো যে ডাইনিং টেবিল থেকে কেন এই রুমে নিয়ে আসা হলো। ডাইনিং টেবিলে প্রথমে সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু বাইরটাতে এত গরম, ওই জন্য এসি অন করে তো সানাপিকু বললো যে মাসি এখানে আসনে বসতে দেওয়া হবে, এখানেই আর কি ষষ্ঠীটা হবে, ওই জন্য এখানে দেওয়া হয়েছে। শাশুড়ি আসছেন এখন জামাইকে ফোঁটা দেওয়ার জন্য। জামাই ষষ্ঠীর দিন জামাই শ্বশুর বাড়িতে যাই ফোঁটা নিতে। মা এবছর কিন্তু একদম আমাদের বাড়িতে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, শাশুড়ি এসেছে জামাইকে ফোঁটা দিতে, কারণ জামাইয়ের সময় নেই। আর সব থেকে বড় কথা, আমার বড় জামাইবাবু চলে গেছে আহমেদাবাদে কাজের জায়গায়। তো যে কারণে দিব্যেন্দ্র শাড়ি দোকান, সে আসতে পারছে না, রাজ জন্য বলছে আমি একা একা যাবো না ষষ্ঠী নিতে। তো মা নিজেই চলে এসেছে জামাইকে এখানে ফোঁটা দেওয়ার জন্য। মাকে শাড়িটা কিন্তু সুন্দর লাগছে, রাজবাবু খুব ভালো পছন্দ করছে। দিদি ভালো লাগছে না বাদি? আর এই জামাই ষষ্ঠীর এবছর দিদি আছে এই জামাই ষষ্ঠীতে, এটা আরো ভালো লাগছে। এখন শাশুড়ি জামাইকে মালা পরিয়ে দিচ্ছে। আজকে আমার কিছুই নয়, আজকে শাশুড়ি আর জামাইয়ের দিন। হ্যাপি জামাই ষষ্ঠী। আমার ছেলে বলছে হ্যাপি জামাই ষষ্ঠী। বাবু তুই কবে জামাই ষষ্ঠী খেতে যাবি বাবা? আমি সকাল সকাল বিয়ে দিয়ে দেবো তোর, তাড়াতাড়ি, একদম চিন্তা করিস না। আগে দিদির দেবো, আগে আমার জামাই আসবে, তাই না? হ্যাঁ বদ্দি, আগে আমার জামাই আসবে। আর জানো তো জামাই ষষ্ঠীতে এবছর রাজবাবু শ্বশুরবাড়ি যাবে না বলেছিল বলে আমার মায়ের মনটা না 2-3 দিন ধরে খুব খারাপ ছিল। তবে মা আমাকে ফোনে বলেছিল যে জামাই যদিও না আসে তো আমি চলে যাব জামাইকে ফোঁটা দিতে। তো মুখে যেটা বলেছে সেটাই করলো মা। কালকে সকালে মালা ঘুনসি নিয়ে হাজির জামাই বাড়িতে। জামাই শ্বশুর বাড়িতে নাইবা যাওয়ার সময় পেল, শাশুড়ি ঠিক মালা ঘুনসি নিয়ে ফোঁটা দিতে হাজির। সত্যি এটাও একটা অন্য ধরনের অনুভূতি, ভীষণ ভালো লাগছে। সবাই মিলে আনন্দ করলাম, বর্দিও আছে, ভালো লাগছে। তবে শুধু একা বলে গেল না তা কিন্তু না, এবারে না আমাদের নসিবটাই মানে রাজের নসিবটা একদম সাথ দিল না। মানে দেশে গিয়ে প্রায় 2-3 বার মুম্বাই যাতায়াত করতে হয়েছে, মানে একটানা দিনা 15 থেকে যে আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, দিদি বাড়িতে পর্যন্ত যায় না, কোথাও যায় না। এবং রাজের কিছু দেশে কাজ ছিল যেগুলো কমপ্লিট করা ছিল, সেই কাজগুলো কিছুই করে উঠতে পারে না। তো ওপরে আর কি আমাদের একটা গেট লাগানো হবে, নিচের ঘরটা তো ভাড়ায় দিয়ে দেবো, ওই জন্য সেই কাঠের কাজটা করতে আজকেই মিস্ত্রি এসেছিল। তো তাকে আবার মানা করা হলো, মানে তারা বাড়ি চলে গেল। তারপরে আর কি এই ফোঁটা টোটার ব্যবস্থা করা হয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। এইসব নানা রকম কারণে আর কি যেতে পারে না। তোমার জন্যই তো আমি, বলছে তোমার জন্যই আমি, আমার জন্য তুমি বলো। আজকের দিনে মেয়েরা সাজুগুজু করে বাবা বাড়ি যায়। আর আমি রান্না বান্না করে এখন বাড়িতে জামাই ষষ্ঠীর ধ্যান করাচ্ছি, দিদি মানে পালন করাচ্ছি। আমি খাবো দিদি, আমাকে আম খাবে। দেখো যেটার ভাই, হ্যাঁ বলো ভাইকে পেয়েছি, তারপরে তো ভাই বউকে পেয়েছি, তাই না? দিদি তো খাও। দিদিকে মিষ্টিটা বেশি খাওয়ালাম না, কারণ দিদি চলবে না বেশি মিষ্টি খাওয়া, ওই জন্য। এবছর আমরা নিজের বাড়িতে সবাই মিলে আনন্দ হচ্ছে, এটাও কিন্তু একটা অন্যরকম বেশ ভালো লাগা। আরেকবার হয়েছিল, আরেকবার হয়েছিল মা নিজের বাড়ি, ছোট মামির শাশুড়ি জানি কাকে দিয়ে দিল, দিদিকে আমাদের। আচ্ছা আচ্ছা, আমার খেয়াল নেই ওটা, সকালে দিয়ে দিল ষষ্ঠী ভোরে।
আচ্ছা, আর 1 বছর আমাদের বাড়িতে হয়েছিল, আমার ছোট মামি শাশুড়ি মারা গেছিলেন, তখন অসুস্থ হয়ে যাবে বলে মা এখানে আর কি ফটোটা দিয়ে তারপরে আমরা তো চলো এখন খেয়ে নিই আমরা। দুপুরে খাওয়া দাওয়ার পর এই রুমটাতে আমরা উপর নিচে করে সবাই শুয়ে বসেছিলাম। মানে আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়াটাই এই রুমের মধ্যেই করেছি। মানে বসতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সবাই বলল যে বাইরে আজকে খাওয়া যাবে না শান্তিতে, এতটাই গরম, তাই এসি অন করে এই রুমটাতেই খাওয়া দাওয়া করেছি। আর বড়দি ভাইকে বলেছিলাম বিকেলে তোমাদের বাড়িতে যাব সবাই মিলে। তো দিদি প্রচণ্ড জেদাজেদি করছিল, লাস্টে দিদিকে আটকে দিয়েছি, আজকে বাড়ি যেতে দিই না। তো এখন দেখো নিচে এই যে ওপরে যে গেটটা লাগানো হবে বলছিলাম, তো এটা আর কি সকালে লাগাতে এসেছিল, তো রেখে চলে গেছে আর কি। তাকে বলা হয়েছে যে আমার রাজ বলেছে যে আমার শাশুড়ি আমাকে ফোঁটা দিতে চলে এসেছে, আমি যাব না ভাবছিলাম, তাই তোমাদেরকে ডেকেছিলাম। তো এখন এটা আর কি গুছিয়ে রাখছে রাজবাবু আর বাবা। তো এখন রাত্রিতে কফি বানানো হয়েছে, লাইট চলে গেছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। বাই বাই।